তোমাদেরকে দেখে এত উত্তেজিত লাগছে কেন? আরে একটু আগে তোর বন্ধুকে আমি টিভিতে দেখলাম, ওই যে তোর সঙ্গে স্কুলে পড়তো, কি যেন নাম? সুবর্ণ? হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই নামটাই মনে করতে পারছিলাম না কিছুতে। কোইন্সিডেন্টলি আজকে ওর সাথে দেখা হয়েছে। এই দিদি, আজকে দেখা হয়েছে? কোথায় দেখা হচ্ছে গো? আরে আমি টিউশন পড়াতে টালিগঞ্জে যাই না, সেখানেই রাস্তায় ওদের শুটিং চলছে। শুটিং? আরে তুমি শুটিং দেখেছো? আরে শুটিং কথা ছাড়, বলছি কি যে ওকে আমাদের বাড়িতে নিয়ে এলি না কেন? এতদিন পরে দেখা হলো। কিরকম আছে? আগের মতোই আছে নাকি ওই নাম হয়েছে বলে একটু দিমাগ হয়েছে? নামই চ্যাটার্জি বাড়ির মেয়েরা, তো মেয়েদের তো একটু প্রায়োরিটি ফার্স্টে দিতেই হচ্ছে। তো এই মেয়েরা যখন একসাথে হয় তখন ঠিক তোরে কি কি ঘটে একটু বল। ফ্লোরে? ফ্লোরে তো অভিনয় করি। হ্যাঁ, অফ টাইম। অফ টাইমে ফ্লোরে আমাদের কিছু না কিছু ঘটতেই থাকে। মেকআপ রুম থেকেই ঘটতে থাকে বিভিন্ন কিছু, গসিপ থেকে শুরু হয়, সব খাওয়া দাওয়া, মজা, গল্প, ব্যক্তিগত সব সব চলছে। এখন অবধি সবে শুরু করে হবে। মেয়েরা মানে যে চুরি চুরি ঝগড়া, না না যেখানে ভালোবাসা আমাকে সামাল দিতে হবে, আমি বড় তো। যেখানে ভালোবাসা সেখানে ঝগড়া তো থাকে। না না, আমরা অনস্ক্রিন ননদ বৌদি খুবই আমাদের মানে দক্ষতা আছে, তো আমাদের আশা করি ঝগড়া থাকে। আর বৌদি খুব ভালো রান্না করে, আজকেও খেলাম আমি, খুব হেলদি রান্না করে। হ্যাঁ, হ্যাঁ, না না, অফ ক্যামেরা, মানে জোর করে খাওয়ানো হয়। আজকে খাওয়ানো হয়েছে সবজি, ওর আমাদের শরীরটা খারাপ, সবজি খাইছি জোর করে, নাহলে খাচ্ছিল না। পুরো বৌদি। আর মৌসুমী থেকে জিজ্ঞেস করবো যে 22 বছর পর তুমি যেটা বলছিলেন আপনি আকাশ আটে কাজ করা, তার কেমন লাগছে যে শুটিং শুরু হয়েছে? হ্যাঁ, মানে আগে প্রচুর সাহিত্যে সেরা সময় করেছি, সব থেকে শুরু করেছি, সেটা তো 2002 সালের কথা বলছি আমি। তারপরে দীর্ঘ একটা গ্যাপ হয়ে গেছে, মানে নিজেরই মানে কাজের চাপে। তবে পরবর্তীকালে আবার যখন সুশান্ত আমাকে ফোন করে বললো যে আমি একটা কাজ করছি, তুমি করবে, আমি আর না করি। কারণ আমরা যে সমস্ত সিরিয়াল করি সবই তো আনসিন, সেখানে একটা জানা মানে লেখা উপন্যাস নিয়ে কাজ করা, এবং সবচেয়ে বড় কথা সমরেশ মজুমদারের লেখা গল্প, এবং সমরেশদা আমার খুব ফ্যান ছিলেন। তিনি নেই, আর মানে যদি প্রথম দিন গিয়ে তার সঙ্গে একটু কথা বলতে পারতাম হয়তো ভালো লাগতো। তাই নাকি? এটা জানতাম না। বাহ, ওনার হাত দিয়ে প্রথম থিয়েটারে ভালো লেখা বেরিয়েছিল, যে থিয়েটার আমি করেছিলাম। বলেছিলেন যে সায়কের মাথায় আরেকটা নতুন পালক বুঝেছে। আমার অভিনয় দেখে উনি আপ্লুত, এবং ভেতরে এসে মানে একাডেমিতে শো দেখতে গেছিলেন, এবং ভেতরে এসে খুব উইশ করে গেছিলেন আমাকে। এবং সবচেয়ে বড় কথা, আমি যেখানে থাকি তার কাছাকাছি উনি থাকেন, শামপুকুর সিটে উনি থাকতেন। যাই হোক, কিন্তু তিনি নেই, আমার ব্যাড লাক। তো একদিকে মেয়ে আরেকদিকে বৌমা, কিভাবে চলছে? ভালোই, মানে যেমন হয় মা মেয়েকে শাসন করছে, মেয়েকে একটু বেশি ভালোবাসে আর বৌমাকে একটু দুধছাই করে, এরকমই করে মা। করি না খুব একটা যে দুধটাই করি না, মায়ের আবার সিরিয়াল পার্টনার হচ্ছি আমি, একসাথে বসে মুড়ি নিয়ে চাটা নিয়ে জম্পের সঙ্গে সিরিয়াল দেখি। কিন্তু কিছু কিছু সময় বৌমা তুমি কেন এটা করলে না, তুমি কেন করলে না, কারণ মায়ের কাছে হচ্ছে মায়ের মেয়ে আর এই যে মায়ের ছেলে, এই দুটো সব থেকে বেশি প্রিয়। ছেলে একটু বেশি প্রিয়, ছেলের কোনো দোষ দেখতে পায় না, প্রচুর দোষ আছে ছেলে, জানে ভদ্রমহিলা, কিন্তু সেটা না দেখার ভান করে থাকে। তবুও মেয়েকে সবসময় আজকে ভালো বিয়ে দিতে চায়। যা আজকালকার মা আর বৌদির এখন আপাতত একটাই চিন্তা, যে ননদকে সুপাত্র মানে হাতে তুলে দিতে যেন পারে। আমি বিয়ে করতে চাই না। আর যেটা আমরা প্রমোতে দেখেছিলাম যে ইচ্ছের কথা বলা হয়েছে এখানে, ইচ্ছে পূরণ যেটা করা, সেটা নিয়ে যদি একটু বলো কিছুটা। মানে ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু একটা এজেড মানে শাশুড়ি, সেক্ষেত্রে শাশুড়ির শৈশবে অনেক ছোটোবেলায় তো বিয়ে হয়ে গেছে, সেখানে তার যে সুপ্ত বাসনাগুলো ছিল বাবা মায়ের চাপে সেগুলো হয়নি, সে শ্বশুর বাড়িতে এসছে, সংসারের চাপে তার যে ইচ্ছেগুলো সেগুলো পূরণ হয়নি। আমার মাকে যেমন দেখেছি সেইগুলো আমাদের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করেছেন। যেমন আমাকে নাচ শিখিয়েছেন, মার নাচ শেখার খুব শখ ছিল, কিন্তু হয়নি। মার 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, মায়ের কাছেই শোনা। আমার মেজদিকে গান শিখিয়েছে, বর দিকে লেখাপড়া, মানে MA পাশ করেছে বলে আমরাও লেখাপড়া শিখেছি, কিন্তু ওই হয় যে মা ক্লাস 3 অবধি পড়েছেন, তারপরে আর পড়তে পারেনি, দাদু মারা গেছিলেন, যাই অর্থনৈতিক চাপ। কিন্তু সেই সুপ্ত বাসনাগুলো মেয়েদের ওপর দিয়ে, আমরা যেহেতু 4 বোন, আমাদের উপর দিয়ে করার চেষ্টা করি। সেই গল্পই কিন্তু এখানে, মানে আমাদের জীবনেরই গল্প।
এবং যার জন্য আমার পোর্ট্রে করতে কোনো অসুবিধা অভিনয় করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি যখনই অভিনয় করছি আমার মায়ের কথা মনে করছি, সেই জন্য মানে সেটা আমাদেরই গল্প। সমরেশদা যে লিখেছেন আমাদেরকে নিয়ে আমাদের গল্প লিখেছেন। আর বিমলদার কাছে যাবো। বিমলদা চলচ্চিত্র প্লাস ওয়েব সিরিজের পাশাপাশি এখন ধারাবাহিক, কেমন লাগছে? না এই চরিত্রটা খুবই ডিফিকাল্ট একটা চরিত্র, মানে অনেকগুলো শেডস একসঙ্গে কাজ করছে। মানে এমন কোনো চরিত্র দিয়ে আসে যেটা একটা শেডে অভিনয় করছিস তারপরে হঠাৎ করে আরেকটা শেডে চলে এলো, সেটা নয়। কিন্তু একটা 3 মিনিটের সিনে 3টে শেডে অভিনয় করতে হচ্ছে, তো সেক্ষেত্রে যথেষ্ট হিমশিমও খেতে হচ্ছে। আর যারা কো-অ্যাক্টর আছেন, মৌসুমী, আমার বউ ওয়াইফের চরিত্র করছে হচ্ছে পায়েল, আমার বোন স্নেহা, আমার মা মৌসুমী, বাবা আছেন দেবাশিসদা। তো সবার সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং খুবই ভালো। এই আমরা 2 সপ্তাহ শুটিং করছি। আমরা টেলিভিশন করি তো, তুমি তো টেলিভিশন করো না, তাই জন্য প্রথম হ্যাঁ, কি করা যাবে, তাই না? যাকে 2 সপ্তাহ শুটিং করছি, তো 2 সপ্তাহের মধ্যে আমাদের ভালোই মর্নিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে কাজটা খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি, যে চরিত্রগুলোকে যতটা লাইভলি করা যায় সেটা চেষ্টা করছি। আর একজন বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির গল্প, যেখানে এই ছেলেটি কেউ কিন্তু তার পরিবারের ক্ষতি চায় না, সবাই তার পরিবারে ভালো চায়। কিন্তু বিভিন্ন কনজারভেটিভ ফ্যামিলির যে মধ্যবিত্ত ফ্যামিলির যে কনজারভেটিভ মাইন্ড আছে, সেইগুলো দিকগুলো খুবই স্পষ্ট হয়ে ফুটে ওঠে। তো সেইখানে খুবই সবার অবস্ট্রাকশন, সবার বাধ্যবাধকতা, নিয়মের মধ্যে থাকা, হ্যাঁ, যেগুলো আমরা ছোটোবেলায় অনেক বাবা দাদুদের কাছ থেকে শুনেছি। আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি নিজেই একটা ফ্যামিলি সার্কেলে মানে কী বলবো ওটাকে, আমার বাবা কাকা যেহেতু সবাই একসঙ্গে থাকতেন আর কি, জয়েন্ট ফ্যামিলির মতো। তো সেখানে আমরা দেখেছি আমার মাকে যেভাবে বা আমার দিদিকে যেভাবে দেখেছি আমি, তো সেই ফ্যামিলি, সেই রকম একটা ফ্যামিলির একটা গল্প আর কি। তো সেইটাকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব লাইভলি করা, যতটা সম্ভব জ্যান্ত করা, যাতে আপনাদের সবার থেকে। আর এবং মৌসুমীদের সাথে কাজ, হ্যাঁ, মৌসুমীতে কী টিপস পেলে? মৌসুমীদের সঙ্গে এখনও সেইভাবে টিপস পাইনি, আশা করছি আরও টিপস পাবো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে একটা সিনই করেছে, দ্বিতীয়ত হচ্ছে যে ওনাদের মতো এক্সপিরিয়েন্স অভিনেতাদের আলাদা করে টিপস তো বলে সেটা হয় না। আমার মনে হয় যত আর সেটে ওনার সঙ্গে থাকবো, ওনাকে যত দেখবো অভিনয় করতে, আশা করি সেখান থেকে যতটা নিয়ে নেওয়ার চেষ্টা করবো। 18 তারিখ থেকে আসছে, সবাই মিলে একটু বলে দাও। 18ই নভেম্বর থেকে আকাশ আটে আমাদের নতুন শো চ্যাটার্জি বাড়ির মেয়েরা, সোম থেকে শনি সন্ধ্যে 7টার সময় আসছে। আপনারা সকলে প্লিজ দেখবেন, মনে করে বসে দেখবেন এবং আমাদের ফিডব্যাক দেবেন। আশা করি সবার মন ছুঁয়ে যেতে পারবো আমরা সকলে। এবং আমাদের চরিত্রের দিক থেকে আপনাদের যেটা মনে হচ্ছে ভালো খারাপ, সেগুলো আমাদের ওই চ্যানেলের যে প্রোমোগুলো ছাড়ে বা যেখানে অনেকেই কমেন্ট করেন, আমরা করবেন, তাহলে আমরা নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবো। একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আগে তো বন্ধুকে জীবিত দেখলাম, বলি তোর সঙ্গে স্কুলে পড়তে গেল না। সুবর্ণা, এই হ্যাঁ ওই আরে আমি নামটাই ভুলে গেছিলাম। আরে কোইন্সিডেন্টলি আজকেই তোর সাথে দেখা হলো আমার। আজকে কোথায় দেখা হচ্ছে তোর সাথে? এই তো টিউশন পড়াতে আমি টালিগঞ্জের ওখানে যাই না, রাস্তায় ওর শুটিং হচ্ছে। শুটিং দেখেছো? হ্যাঁ, আরে শুটিং কথা ছাড়ো, ওর সঙ্গে যখন একদিন বাদে দেখা হতে পারিনি রে পাচ্ছিস। আরে এরকম হয়েছে তো, মানে ও আনন্দে আছে নাকি ওই নাম হয়েছে বলে আচ্ছা মুশকিল তো, একবারে দেখায় কি এত কিছু না খুব দেমাক হয়ে গেছে। তুই রঞ্জন আবার বলেছিলিস রাস্তাটা খুব সুন্দর। একটু ওই দিক থেকে এইদিকে তাকাও না, তাহলে তো সবাইকে পাই। দেবাশিসা ফোনটা পিছনে করো। আমি তো বলেছিলাম আমার দুর্লভ খাবার এটা আমার কাছে, কারণ আমি রাঁধতে পারি না এটা। যে বাঙালি মানুষ আমাকে এটা খাওয়াবে আমি সেটাই করবো। কিছুই না, বাড়িতে বাবা মা মেয়ে তিথি এবং ছেলে সুবীর চ্যাটার্জি, আর আমার নাম সমরেশ চ্যাটার্জি, আমি বাবা, আমার স্ত্রী সন্ধ্যা চ্যাটার্জি, আর সুবীরের স্ত্রী হচ্ছে রঞ্জনা চ্যাটার্জি। এই রঞ্জনা তিথি
হঠাৎ ওদের কীরকম মনে হলো যে জীবনটাকে যদি অন্যরকমভাবে গড়া যায়, জীবনটাকে যদি অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এই করতে করতে ওদের মধ্যে একটা সন্ধান এসে গেল, যেমন তিতিরের সন্ধান এলো এই যে এত ধারাবাহিক আমরা সবাই দেখে বেড়াচ্ছি এখন, এই ধারাবাহিকে যদি অভিনয় করা যায়। তিতিরের এক বন্ধু পথে একদিন হঠাৎ দেখা হলো, সে তাকে সুবর্ণা বন্ধু, সে বললো চল তোকে একটা কাজের জায়গায় নিয়ে যাই। তিতি তো বুঝতে পারেনি, তিতি যখন গেল গিয়ে দেখলে একদম অন্যরকম জগৎ। কিন্তু দাদা ছিল ভীষণ কনজারভেটিভ, দাদা এগুলো মানতেই চাইতো না। দাদাকে কি বলেছিল যে এই রে মেয়েরা বাড়ি থেকে বেরোচ্ছে নিশ্চয়ই কোনো কাউর পাল্লায় পড়বে, একেবারে নিজের চরিত্রটাকে ঘেঁটে যা খুশি তাই করে ফেলবে। কিন্তু বাবা সেটা মানতে চাইছেন না। বাবা তো বিশ্বাস করতেন, বাবা মানতেন। যদিও বাবা ছেলের সম্পর্কে একটু ছিল যে ছেলে ভীষণ দেরিতে উঠতো, মা ভীষণ ছেলের দিকে ঝোল নিয়ে কথা বলতো, বাবা সবটা বোঝার চেষ্টা করতো। এই রঞ্জনার এক বন্ধু, মানে ছেলের স্ত্রী যে সুবীরের স্ত্রী রঞ্জনা, ওরও এক বান্ধবী ওকে এক কাজের সন্ধান দেয়। ফলে কোথাও আমরা এই গল্পটার মধ্যে একটা দেখতে চাইছি যে আমরা অনেক দিন ধরে বেড়ে আসছি না, সে 250 বছর আগে রামমোহন রায় নারী স্বাধীনতার কথা বলেছিলেন, সব কিছু বলেছিলেন, সেইটা যে এখনও কীরকমভাবে কাজ করছে আমাদের মেয়েদের মধ্যে, যে কোথাও আর আমরা কিন্তু অ্যাক্ট্রেস বলি না, আমরা বলি অ্যাক্টার। মানে অ্যাক্টার বললেই বোঝা যায় যে পুরুষ মহিলা দুজনেই। ফলে সেইটাকে ভাঙতে চাইছে এরা। এটা কোথাও পুরুষরা যেরকম থাকে কথায় যেটা ছিল যে পুরুষ হচ্ছে কর্তা, মানে তিনি রোজগার করবেন আর সবাই বসে বসে খাবেন, তা নয়। এরা দুজনেই এগিয়ে আসছে, এরা চাইছে সংসারটা ভালো করে বাঁচুক, আমরাও এখানে কিছু কন্ট্রিবিউট করি। এই সবটা নিয়েই কিন্তু এই পরিবারের গল্প। পুরোটা বললে তো আপনাদের আর দেখতে ইন্টারেস্ট হবে না। এই জন্য আমরা বলছি যে আপনারাই ঈশ্বরের মতন, দর্শক আমাদের কাছে ঈশ্বরের মতন। আমরা চাইব আমাদের সাধ্যমতো অভিনয় করে আপনাদের খুশি করতে, আর আমরাও চাইব যতদিন আমরা আপনাদের সঙ্গে থাকবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, এইটুকুই। লেখা এবং আইনি নিয়ে গল্প সমাজের লেখা থেকে, এবং তোমাদের 1 সপ্তাহ মতন হলো শুটিংটা শুরু হয়েছে যেটা শুনলাম, এবং মৌসুমীদি আছেন, দেবশিসদা আছেন, কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে বলি, খুব ইম্পর্টেন্ট কথা, সমরেশ মজুমদার মারা যাওয়ার ঠিক আগে, যেটা আমি বলছিলাম ঠিক 7 দিন আগে এই সাবজেক্টটা ওনারই ব্রেন থেকে বেরিয়েছিল, আমার ব্রেন থেকে বেরোয়নি। এবং উনি চেয়েছিলেন দীপাবলির সাত খাওয়ানোর পর আমি এই সাবজেক্টটা নিয়ে কাজ করি, কিন্তু ইম্পর্টেন্ট ছিল এইটার থেকে উনি এটা জোর দিয়েছিলেন কালবেলা কালপুরুষ। কিন্তু আমি সেইটাকে সমরদাকে বললাম ওই পিরিয়ডটাকে তো আমি ধরতে পারবো না, আপনার বইটা মানে ঠিক হবে না, আমার জাস্টিস হবে না। তখন বললো তাহলে এইটা নিয়ে সিরিয়াল কর, আমার অনেক দিনের ইচ্ছা। যেহেতু আপনারা হয়তো জানেন না, সমরেশ মজুমদার কিন্তু একসময় প্রডিউসার ছিলেন টিভি সিরিয়ালে। তার প্রথম লেখা 13 পার্বণ দিয়ে টিভি সিরিয়াল শুরু হয়, তার একটা কোম্পানি ছিল টেলিফিল্ম বলে। সুতরাং উনি এই সিরিয়ালের জন্যই মোটামুটি গল্পটা লিখেছিলেন 90 দশকের দিকে। তো যাই হোক, তো তারপরে 7 দিন বাদে আমি বেড়াতে গেছিলাম, যখন ফিরে এলাম আইসিইউতে ভর্তি, উনি মারা গেলেন। তো বলতে গেলে এটা তখন থেকে আমার ভাবনায় ছিল যে লাস্ট যে কথাটা উনি বলেছেন সেটা যাতে আমি কথা রাখতে পারি। তো প্রিয়াঙ্কা সুরানাকে বললাম এরকম একটা সাবজেক্ট, এরকম একটা ব্যাপার পছন্দ হলো, তাই করলাম। মানে পুরোটাই ক্রেডিট হচ্ছে সমরেশ মজুমদারের, মানে গল্পটা চুজ করার জন্য। নামটা কেন চেঞ্জ করেছেন? নামটা চেঞ্জ করলাম, ওখানে ছিল হিড়িবাসনা সোনার ফুল, এটা ওনারই ছিল। উনি আমাকে 2-3টে নাম বলেছিলেন, তার মধ্যে শুধু সোনার ফুল বলেছিলেন একটা, কিন্তু এমন একটা নাম যেখানে হয়তো একটু অ্যাট্রাক্ট হবে, কারণ এই গল্পটা না সমরেশদার খুব একটা যে ওনার অন্য পপুলার গল্পের মতো বইটা খুব সেরকম কিছু না, কারণ এটা বলতে গেলে একটু সিরিয়ালভাবেই উনি লিখেছিলেন আর কি। তো ওই জন্যই নামটা চেঞ্জ করা হলো, যেহেতু মেয়েদের গল্প নিয়ে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কেন এই গল্পটা আমার মনে হলো করা উচিত। সমরেশদা বলা তো 1 নম্বর কারণ, 2 নম্বর হচ্ছে যে একই বাড়িতে একই ছাদের তলায় 3 জন মহিলা, সবাই সবার পরিচিত, কিন্তু কেউ কাউকে চেনে না। কোন সাইডটা চেনে না সেটা হচ্ছে যে তাদের আর একটা দিক আছে। কী দিক? সেটা হচ্ছে যে তারা নিজেরাও কিছু করতে পারে, নিজেরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। এইটা না 3 জনকে কেউ চিনত না, শাশুড়ি চিনত না বৌমাকে,
বৌমা চিনতো না শাশুড়িকে, মেয়ে চিনতো না মাকে। কিন্তু এই যে চেনা শুরু হলো এবং এই যে বেরিয়ে আসার লড়াই শুরু হলো, এটা নিয়ে পুরো গল্পটা। মেয়েরা মানে পিছিয়ে কোনো থেকে নেই, শুধুমাত্র স্বামীদের সেবা করবে, সন্তান প্রতিপালন করবে, মায়েরা রান্না করবে, মেয়ে হলেই তাকে একটা টাইমে বিয়ে দিয়ে দিতে হবে একটা ভালো সরকারি চাকরি পেলে, এই মানসিকতাকে থেকে বেরিয়ে আসার লড়াই হচ্ছে। এবং মৌসুমীদি যেটা বলছিলেন, উনি 22 বছর পর আকাশাটে অভিনয় করছেন, আপনি বলেছিলেন আপনার কথা ফেলতে পারেনি, সেটা যদি একটু বলেন আমাদের। না, আসলে তখন আমাদের সাহিত্য সেবার সময় হতো, প্রচুর মৌসুমীদি তখন প্রচুর কাজ করতো। তো একদিন হঠাৎ করে মৌসুমীদি আমাকে ফোন করে যে কি করছো, কেন হচ্ছে না, যে তোমার যা রেট আমি পোষাতে পারবো না, এখানে বাজেট হবে না। তো বলছে তুমি এইসব বলছো, রেট ফেট নিয়ে বলছো, ঠিক আছে তুমি করো, আমি রাজি আছি। তারপরে এই ক্যারেক্টারটা চলে এলো, তখন আমি বললাম খুব অসুবিধা হচ্ছে আমি জানি, এটা নন এসি, এসি নয়, একটু গরমও লাগছে, কিন্তু যাই হোক। আগেকার দিনে কী জানো তো, আমরা তো অনেক বছর হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি প্রায় ধরো 10 বছর অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তারপরে ডিরেকশনের কাজ করেছি, ধরো এত বছর প্রায় আমার প্রায় 30 ছুঁই হয়ে গেল ইন্ডাস্ট্রি। এই পুরোনো দিনের যারা আর্টিস্ট আছে না, এটা একটা ব্যাপার আছে, মানে আমাদেরও ব্যাপার আছে, এখনও প্রচুর আর্টিস্ট আছে পুরোনো আর কি, আমি নতুন বলছি না, আমি সবার প্রতি এ করেই বলছি, কিন্তু এখনও না মানে আমাদের না সে একটা ব্যাপার আছে। ধরো কারোর কোনো কাজ নেই, হয়তো ফোন করলে এরা কোনো কাজ নেই, জানিস কী হবে, আমি খুব চেষ্টা করে আছি ঠিক আছে একটা কাজ দেওয়া যায়। আবার ধরো আমার খুব প্রয়োজন থাকে, সে হয়তো সে পার ডে নেয় 20,000 টাকা, আমি হয়তো দিতে পারবো 5,000 টাকা, আমি না তোমাকে দিতে পারবো না, কিন্তু এই রোলটা তুমি করলে খুব ভালো হয়, আচ্ছা ঠিক আছে তুই বলছিস, মানে এখনও এই ব্যাপারগুলো আছে পুরোনো জিনিস, যাই না মানে কতদিন থাকবো। ওই কারণে মৌসুমীতে রাজি হয়েছে, রাজি হওয়ার কথা নয়, রাজনীতিতে থ্যাঙ্কস মৌসুমী। এখানে আমরা এই মহিলা 3 জন, স্বামী আর ছেলে ছাড়া আর কাকে কাকে পাচ্ছি? প্রচুর। দেখো প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ ইম্পর্টেন্ট আমি বলছি, গল্পটা হচ্ছে এই মেয়েটি একসময় নাটকে, মানে বাড়ির যে মেয়ে সে নাটকে অভিনয় করতো এমনি ক্যাজুয়ালি, যেন স্কুল কলেজে করতো, সে হঠাৎ করে কোনো এক কারণে বন্ধুর থ্রুতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চান্স পেয়ে, ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর যেটা মিডিল ক্লাস বাড়িতে যেটা হয় যে রাত করে বাড়ি ফেরা, মার একটাই চিন্তা, মেয়ে দেরি করে বাড়ি ফিরলো সেটা চিন্তাটা হচ্ছে যে বাড়িতে ঢোকার সময় যদি রাত 2টো হয়, প্রতিবেশীরা যদি দেখে ফেলে, আর সেটা যদি বিয়ের সময় জেনে ফেলে পাড়া, মানে ছেলের বাড়ির লোক, তাহলে তো বিয়ে দেওয়া যাবে না। মানে মা বাবার মুদ্রা চিন্তা হচ্ছে মেয়ে হয়েছে, MA পাস করেছে, করুক, মুদ্রা কথা বিয়ে দেওয়া। বউ মাঝে সেও কিন্তু পাস করা, সে ভালোবেসে বিয়ে করেছে, সে এসে বুঝে গেছে, তার স্বামী তাকে বুঝিয়ে দিয়েছে তোমার কাজ হচ্ছে মাকে হেল্প করা, সকালবেলা রান্নাবান্না করা, আমি অফিস কাছারি যাব, তারপর যদি ছেলে মেয়ে হয় তাদের মানুষ করা। কিন্তু তার মধ্যেও যে একটা সত্তা আছে সেটাও সে ভুলতে গেছিল। মা একসময় মৌসুমীর যে ক্যারেক্টারটা বলছে, একসময় খুব ভালো গান গাইত, খুব ভালো গলা ছিল, কিন্তু সেইটা কোথাও গিয়ে একটু আবছা হয়ে গেছে, কারণ ছেলে মেয়ে হয়েছে, মানুষ করতে গিয়ে হয়ে গেছে। অর্থাৎ 3 জনের মধ্যেই সুপ্ত জিনিস আছে, যেটা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, আমরা চিনতে পারি না, কেউ এসে চিনিয়ে দেয়। এই চিনিয়ে দেওয়াটা 3 জন মেয়ে 3 জনকে চিনিয়ে দিচ্ছে যে তোমরা এই 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 এই, এটা নিয়ে বলো। দিদি দিদি একটু পিছিয়ে বসো তো দিদি। না তোর নজরটা ওদিকে, ঠিক আছে, তুই নজরটা ওদিকে ফট করে ঘুরলি, ক্লোজের টার্ন আছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।